আলাইহিসসালাম ওনার ছেলে, একজন ছেলে শাম আলাইহিসসালাম ওনার আওলাদ। ওনার নামের নাম হচ্ছে হিন্দুস্তান। এই জন্য বিজেপি এখন হিন্দুস্তান নাম দিয়ে ইন্ডিয়া নাম বাদ দিয়ে ভারত নাম জানিয়েছে। ভারত, ভারত ক্যা হে ভাই? ভারত হচ্ছে ওর দেবতার নাম। ভারত এক গাঁজাখড়ি গল্প হ্যায়। ভারত হচ্ছে এক গাঁজাখড়ি গল্প। শকুন্তলার কলার নাম ভারত, সব গাঁজাখড়ি গল্প। আচ্ছা, হিন্দ, সিন্ধ মানে সিন্ধিস্তান, পাকিস্তান, বাং মানে বাঙ্গাল, বঙ্গের সঙ্গে হাজিদের বাঙ্গাল, এই সবগুলো তৈরি হয়েছে মুসলমানদের হাতে। সিন্ধ বাঙ্গাল ইসলামের নামে দেশগুলো। আর যদি খতিয়ানের কথা বলেন, ব্রিটিশ খতিয়ানের আগের খতিয়ান কই? ব্রিটিশ খতিয়ান আগের খতিয়ানগুলো চুরি করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্রিটিশরা পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়ে হিন্দুদের। দর্শক, এই ব্যক্তি যিনি এখানে কথা বলছেন তার পূর্বপুরুষ যদি ৫, ৬, ৭ পূর্বপুরুষ পেছনে যাওয়া যায়, তাহলে তার অন্য কোনো ধর্মের কোনো একজন ব্যক্তিকে কিন্তু পাওয়া যাবে। তো এই উপমহাদেশে ইসলাম ধর্ম কিভাবে এসেছে, কিভাবে মানুষ ধর্মান্তরিত হয়েছে, কিভাবে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে, এগুলো একটি বিশাল ইতিহাস। আপনারা অনেকেই জানেন, সেগুলো নিয়ে হয়তো আলাদা ভিডিও তৈরি করব ভবিষ্যতে। সে এখানে কিছু বানোয়াট ইতিহাস সে বলছে যে এসব নামকরণ মুসলমানদের করা, এটা করা, সেটা করা, মানে সব কিছুকে তারা মিথ্যা প্রমাণের এই যে একটা অমূলক, মানে এগুলোকে কি বলবো আর কি, মানে এগুলা করে তাদের লাভটা কি হয়? এগুলো বিশ্বাস করে এখনো কি মানুষ এরকম বোকা আছে? এখন অনলাইনের যুগ, সবার হাতে হাতে ফোন আছে, ইচ্ছা করলেই যে কোনো ইতিহাস সম্পর্কে মানুষ ধারণা পেতে পারে। তো এই ব্যক্তির কাছে, এই ইতিহাসবিদের কাছ থেকে আমরা ইতিহাস শিখবো? এতই দুরবস্থা হয়ে গিয়েছে। বরাদ্দ দিয়েছে জায়গায় জায়গায় ব্রিটিশরা তাদের জন্য, ইংরেজদের জন্য, খ্রিস্টানদের জন্য। আর সে যে খতিয়ানের কথা বললো, যে জমির কথা বললো, জায়গা জমির কথা বললো, সে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে বা তার বাড়িঘর যে জায়গাটায়, দেখুক না, সে কয়েক পূর্বপুরুষ পেছনে যাক, সেই জায়গার মালিকের নামগুলো সে একটু অনুসন্ধান করে দেখুক, যে তার নামের শেষের পদবিটা কি, একটু দেখুক। সাহস আছে? মানে তাকে একটু কেউ তার কাছে একটু মেসেজটা পৌঁছে দিন যে সে যে বিল্ডিংটায় থাকে, যে বাড়িটায় থাকে, বা তার মাদ্রাসা যেই জায়গার উপরে প্রতিষ্ঠিত, সেই জায়গাগুলা কাদের জায়গা ছিল মানে পূর্বে। এখনো বাংলাদেশে যত স্কুল কলেজ গুলা আছে, যেসব স্কুলগুলা আছে, হাই স্কুলগুলা আছে, কলেজগুলা আছে, বেশিরভাগই কোনো না কোনো হিন্দু ব্যক্তির দান করা জায়গার উপর প্রতিষ্ঠিত। আপনারা একটু যাচাই করুন, আমার কথার প্রমাণ পেয়ে যাবেন। বড় বড় চার্চের জায়গা বরাদ্দ দিচ্ছে সব মুসলমানদের জায়গা। খতিয়ান শব্দ তো ব্রিটিশ শব্দ নয়, খতিয়ান শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এই আগের খতিয়ান দেখলে দেখবেন সব জমির মালিক ছিল মুসলমান। মুসলমানদের এই জমিনে হিন্দুদের আস্ফালন হবে, মূর্তি হবে, মন্দির হবে, আর মুসলমানদেরকে বলির পাঠা বানানো হবে, তা হতে পারে না। স্পষ্ট করে আমরা বলে দিতে চাই, জাতীয় নিরাপত্তার স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ভারতের উগ্রবাদী গোয়েন্দা সংস্থা আবার বলে রোটা আসলে কি রে ভাই? উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইসকন, হিন্দু মহাজোট, সনাতন বিদ্যার্থী সংগঠন, এগুলো সবগুলোকে নিষিদ্ধ করতে হবে। এদের কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না। দেখুন, কথা আছে অনেক। মন্দিরগুলোতে হিন্দুরা মার্শাল আর্ট প্রশিক্ষণ নেয়, জানেন? আপনারা জানেন? হিন্দু মহাজোট ব্যানার দিয়েছে মার্শাল আর্ট প্রশিক্ষণ হচ্ছে ইসকন মন্দিরে। এখন হিন্দুরা সন্ত্রাসী হয় না, মুসলমানরা। কয়েকদিন আগে আপনারা জানেন অনেকেই যে ফাতাহ কমব্যাট নামে একটি জঙ্গিবাদী প্রশিক্ষণ চলছিল। তারা ফাতাহ কমব্যাট সিস্টেম নাম দিয়েছিল তাদের একটি জঙ্গিবাদী গ্রুপ। তাদের ৬ জন সদস্য সম্ভবত গ্রেফতার হয়েছে, আরও সদস্যদের খুঁজছে পুলিশ। তো তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, মানে তারা জিহাদের প্রস্তুতি নিচ্ছিল। তো তাদের যে ফোন, কি জানি নাম, সাবির, ওই যে প্রধান ছিল, তো তার ফোনে কিন্তু তারা যে বোমা বানিয়ে সেটি বিস্ফোরণ ঘটাচ্ছে, এ ধরনের ভিডিও ফুটেজ কিন্তু পাওয়া গিয়েছে। এই জঙ্গিদের ধরার পর থেকে আসলে এই যে ইসলামিস্ট, উগ্র ইসলামিস্ট যারা রয়েছে, তাদের আসলে মাথা নষ্ট হয়ে গিয়েছে।
হয়তো তাদের সাথে তাদের যোগসূত্রিতা ছিল, তারা হয়তো তাদের দিয়ে কিছু করাতে চাচ্ছিল। তো তারা এই জঙ্গি সংগঠন যখন গ্রেফতার হয়েছে, তখন থেকে বিভিন্নভাবে বিভিন্ন ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা চলছে, বিভিন্ন ধরনের গুজব রটানো হচ্ছে। মার্শাল আর্ট অর্থাৎ নিজের জীবন রক্ষার্থে যদি কেউ কিছু শেখে, সেটির উদ্দেশ্য হতে হবে যে নিজের জীবন রক্ষার্থে, আত্মরক্ষার্থে। এটি মার্শাল আর্টের গ্লোবাল একটি নিয়ম। কিন্তু এই যে ফাতাহ কমব্যাট বলেন আর বাংলাদেশে যেসব জঙ্গি ট্রেনিং হচ্ছিল ফাতাহ কমব্যাট বা এই ধরনের নামে, এরা তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। এটি কিন্তু বর্তমানে মানে মিডিয়ার কল্যাণে এখন সবাই জানে এবং আদালতেও ভবিষ্যতে এটি প্রমাণিত হবে। সকল প্রকার এভিডেন্স যেগুলো জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, সেগুলো কিন্তু সেদিকেই সাক্ষ্য দিচ্ছে। তো এই ব্যক্তি এই যে এই কথাটি বলল, মন গড়া একটি কথা বলে দিল, এই কারণেই বলল যে ওই যে তাদের যে জঙ্গি সংগঠন তারা তৈরি করার চেষ্টা করছিল, সেখানের কিছু সদস্য গ্রেফতার হয়ে গিয়েছে। তো মানে এই রোষে, এই ক্রোধে আর কি সে এই কথাগুলো বলছে। একটু ব্যায়াম শিখলে সন্ত্রাসী হয়ে যায়। কি পেয়েছেন এগুলা বাটপারি? আমরা কিন্তু কোনো উগ্রবাদীর পক্ষে কথা বলছি না, আমরা বলছি সমতার কথা, সত্যের কথা। উগ্রবাদের পক্ষে সে কথা বলছে না। সে এতক্ষণ ধরে যে কথাগুলো আপনারা শুনলেন, একটু বলুন তো যে এগুলো কথা কিভাবে মানে সমতার কথা হয়? যে হিন্দুদের চাকরি দেওয়া যাবে না, চাকরি থেকে বিতাড়িত করতে হবে, হিন্দুদের কাছে জমি বিক্রি করতে হবে না, এগুলো সমতার কথা? এগুলা কি ইসলামিক সমতা এরকম হয় নাকি? মানে কি বলতে চায় তারা, নিজেরা কি বলে? মানে উগ্রবাদী কথা বলবে, সাম্প্রদায়িক কথা বলবে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবে, তারপর শেষে যেয়ে বলবে যে না, আমরা কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না, আমরা কিন্তু সমতার কথা বলছি, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। কিন্তু তার পূর্বের কথাই প্রমাণ হয়ে গিয়েছে যে সে আসলে কি চায়। মুসলমানদের স্কুলে কলেজে গান বাজনা শেখাও, খেলাধুলা শেখাও, কেন? আর ভারতে স্কুলে কলেজে অখণ্ড ভারতের শপথ দেয়া হয়, তরবারি দিয়ে বল্লম দিয়ে মুসলমানদেরকে শহীদ করে প্রশিক্ষণ দেওয়া হয়, কুরুক্ষেত্রের সৈনিক বানানো হয়। কোথায় এই কুরুক্ষেত্র? কি কুরুক্ষেত্র তা জানেন? কুরুক্ষেত্র হচ্ছে মুসলমানদেরকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তাদের কল্পিত যুদ্ধের নাম। আমাদের সচিবালয়ে বসে আচ্ছা, কি অদ্ভুত অদ্ভুত কথা আমি মানে এই প্রথম শুনলাম। এই ব্যক্তি সমস্ত খবর তার কাছে চলে আসে, মানে নিজস্ব গোয়েন্দা বাহিনী টাহিনী আছে মনে হয় ওনার, এই সমস্ত সিক্রেট খবর তার কানে আসার তো কথা না। মানে মানে মানুষ গাঁজাখুরি কথা যেগুলাকে বলে, সেগুলোর একটা লিমিট থাকে। মানে সারা বিশ্বে উগ্রবাদী কাজ কারবার তারা করে বেড়াবে, আর যখন দোষ দেওয়ার হবে তখন যে কিভাবে ভারতকে দোষ একটু দেওয়া যায়, সেগুলা মানে তার জন্য যা যা বলা দরকার তাই বলবে আর কি। হাস্যকর কথাবার্তা। মনোরঞ্জন মধু সচিবালয়ের একটা বড় প্রশাসনিক পদে থেকে সে প্রতিদিন ফেসবুকে কুরুক্ষেত্রের কথা ঘোষণা করে। ভাই, মনোরঞ্জন মধু বাংলাদেশে থেকে এত কথা বলার সাহস পায় কেমনে? এই সরকারের সচিবালয়, পুলিশ, আইন, প্রশাসন, বিজিবি, যাই হোক, সমস্ত শুনলেন যে আরিফ আল খবির নামের এই উগ্রবাদী বক্তা, উগ্রবাদী ব্যক্তি, তিনি কি পরিমাণ সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে বাংলাদেশে, এবং সেটি কিন্তু কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে আপনারা দেখতে পাবেন এই লোককে। আপনারা আর কাউকে দেখুন আর না দেখুন, শুক্রবার আসলে মানে শুক্রবার আপনারা কিভাবে বুঝবেন? দেখুন, শুক্রবারে এই ব্যক্তির চেহারা আপনার নিউজ ফিডে, আপনার ফেসবুকে কিন্তু চলে আসবে। আর তারা কোনো না কোনো ইস্যু নিয়ে ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী, ইহুদি বিদ্বেষী কোনো না কোনো একটা ইস্যু তৈরি করে ফেলবে। তাদের এই ধরনের কথা না বললে হয়তো পিঠের ভাত শুক্রবারে তাদের হজম হয় না আর কি। তো এই ব্যক্তি বা এরা এই যে এত এত মানুষ এই যে মিছিল করছে, দেখুন। দেখুন, তারা বলছে ভারত যাদের মামা বাড়ি,
বাংলা ছাড়ো তাড়াতাড়ি, কি ধরনের কথা! এবং হাজার হাজার মানুষ এখন, অনেকেই আছেন যারা আমি দেখেছি যে ইসলাম ধর্ম বিশ্বাস করে তারা, আবার তারা উগ্রবাদ সমর্থন করে না। তাদের কাছে আমার প্রশ্ন যে এই যে এত এত মানুষ চলে আসে, কোনো একটা কারণও লাগে না, অহেতুক তারা এত এত মানুষ চলে আসে একটা যে কোনো বিষয় নিয়ে জড়ো হয়ে যায়। এই যে এর পেছনে মানে দায়ী কে? এই মাদ্রাসায় দানের টাকা, তাদের এই যে তাদের রুটি রুজি কোথায়? তারা কি করে? তাদের মানে কর্মটা কি? তারা কি করে খায়? আমার প্রশ্ন তো সেখানে। যে তাদের কি আর কোনো কাজ নেই? একটা মানুষ মানে একদিন যদি সে কাজে না যায়, তাহলে তার ভাবা লাগে যে আমার তো আজকের বেতনটা আমি পাচ্ছি না, বা আজকের কাজের পারিশ্রমিক আমি পাচ্ছি না। তাহলে আমি চলবো কি করে? কিন্তু এই মানুষদের কোনো কাজ নেই দেখুন। তারা বসে, বসে মানে তাদের ওই যে হাদিয়ার টাকা আসে, মানুষের বাড়ির থেকে খাবার আসে, তারা সেটা খায় হাদিয়ার টাকায়, খুব ভালো চলে। আর এইসব উগ্রবাদী কথাবার্তা বলে বেড়ায়, জঙ্গিবাদ ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়। এই জঙ্গিবাদ বাংলাদেশে এত মাথাচাড়া দিয়ে ওঠার পিছনে এই যে সমস্ত মানুষরা ইসলামকে ভালো বলে, আবার দেখা যাবে তারাই গান বাজনা পছন্দ করে, সিনেমা দেখে, নাচ গান করে, সবই করে। এই ধরনের মডারেট পন্থী যারা রয়েছে তারাই মূলত দায়ী। তারা তাদের টাকার থেকে একটি বৃহৎ মানে বড় একটা অ্যামাউন্ট কিন্তু তারা প্রতি মাসে বা প্রতি বছর অমুক মাদ্রাসায় দান করে, তমুক মাদ্রাসায় দান করে। রোজার মাস আসলে তো কথাই নেই। হুজুরদের বাড়ি ডেকে খাওয়াচ্ছে, মাদ্রাসায় হাজার হাজার টাকা দিচ্ছে, কোরআন শরীফ কেনার টাকা দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে। এই যে তারা যেই কর্মকাণ্ডগুলো করছে আদতে সেগুলো হয়তো তারা ভাবছে যে এর কোনো ইফেক্ট হয়তো পড়ছে না। যে না, কি হলো, হয়তো কিছুটা আ মানে সোয়াব কামাই হলো, সেটি তারা ভাবছে। কিন্তু এর লং টার্ম ইফেক্ট সম্পর্কে তারা কিন্তু কিছুই ভাবে না। আজ যেসব মডারেট পন্থী যাদের কথা আমি বলছি আরকি, তারা আ মানে যেটা ভেবেছিল সেটি কি হচ্ছে? তারা ভেবেছিল যে তারা ইসলামও পালন করবে। মানে ওই যে আরকি ধর্মেও আছে, জিরাফেও আছে, এভাবে থাকবে। কিন্তু দেখুন আজ ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে। সেই সিনেমা যে পরবর্তীতে কিন্তু আর চলতে দেওয়া হয়নি সেখানে। এই উগ্রবাদী, মৌলবাদী গোষ্ঠী কিন্তু সেই সিনেমা সেখানে চালাতে দেয়নি। এভাবে ধীরে, ধীরে তারা যেগুলো পছন্দ করে অনেক বিষয়ই কিন্তু বাংলাদেশে ধীরে, ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আজকাল শুনছি যে বাংলাদেশে একজন নারী সাধারণ পোশাক পরে রাস্তা দিয়ে যেতে গেলেও তার অনেক কিছু ভাবতে হয়। মানে এই যে এর পেছনে দায়ী কারা? এই হুজুরদের টাকার সোর্স কোথা থেকে আসে? এত, এত মানুষ তারা নিয়ে চলে আসে। এটা করা যাবে না, ওটা করা যাবে না। আ এর পেছনে আসল দায়ী কে? একটু মানে চিন্তা করুন। যদি আমার ভিডিও এমন কেউ দেখে থাকেন যে যারা মসজিদ, মাদ্রাসায় টাকা পয়সা দান খয়রাত করেন, আবার তারা চান একটু সেকুলার সমাজে থাকতে, আবার ইসলামকেও পছন্দ করেন, এরকম কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন, তারা একটু ভাবুন যে আপনাদের দানের টাকায় আজকে এরা ফুলে ফেঁপে কোন পর্যায়ে গিয়েছে। কয়দিন পর আপনাদের কন্ট্রোল করবে তারা। আপনাদের তাদের উপর কোনো মানে আর কিছু বলার থাকবে না। আপনাদের দানের টাকার দিকে আর তারা তখন তাকিয়ে থাকবে না। কিন্তু আপনাদের ঘাড়ে পা দিয়েই কিন্তু আজকে তারা এই অবস্থায় গিয়েছে।